পাঁচ 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 ফোড়ন। কেমন আছো বন্ধুরা? পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বাংলা সাহিত্যের খ্যাত এবং অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল। পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেলের আজকের নিবেদন আহির তনিমা রায় রচিত বৌদি। এর আগেও তোমরা লেখিকার দুটি গল্প এই চ্যানেলে শুনেছ। তার মধ্যে একটি অথসারমেয় কথা এবং অপরটি ছাদ। বসিরহাটের বাসিন্দা আহির তনিমা রায় পেশায় শিক্ষিকা, নেশায় লেখিকা। ওনার লেখা বিভিন্ন গল্প বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে কর্ণনাদ, ম্যানিকুইন ইত্যাদি। শালিথান প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ওনার বই নীলকুরিঞ্জি। পালক প্রকাশক থেকে প্রকাশ পেয়েছে উড়না জাল। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি কৌশিক গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প বৌদি। বসুদের বইয়ের যে স্বভাব চরিত্র ভালো নয়, এ কথা আজকাল প্রায়ই শোনা যাচ্ছে নবপল্লী পাড়ার অলিতে গলিতে। এই তো সেদিনের কথা। নতুন হাটের বড় ইমিটেশনের দোকানটায় পয়লা বৈশাখের জন্য কিছু সাজের জিনিস কিনতে গিয়েছিলেন মিসেস দস্তিদার আর তার মেয়ে। দোকানে ঢোকার মুখেই দেখে বসুদের বিধবা বড় বউ হার, কানের দুল, লিপস্টিক, পাউডার, টিপ, গোলাপ ফুল লাগানো ফলস খোপা এসব কিনে দাম মেটাচ্ছে। আর দোকানদার হিসাব মিলিয়ে একটা একটা করে জিনিস ব্যাগে ঢোকাচ্ছে। ঘটনা দেখে মিসেস দস্তিদার আর তার মেয়ের চক্ষু তো চড়ক গাছ। এই নাকি পতিব্রতা বউ। এদিকে বসুগিন্নি সারা পাড়ায় বড় মুখ করে বলে বেড়ায় যে তার বড় বউয়ের মতন সতীলক্ষ্মী বৌমা নাকি আর হয় না। সাত চড়ে মুখে রা নেই। যতদিন বসুগিন্নির বড় ছেলে বেঁচে ছিল ততদিন পর্যন্ত জুয়ারি হোক আর মাতালি হোক মুখ বন্ধ করে স্বামীর সেবা করে গেছে। শুধু কি তাই, এই 10 বছর ধরে সে নাকি নিয়ম মেনে কঠিন বৈধব্য ধর্ম পালন করে যাচ্ছে। একটা রঙিন শাড়ি পর্যন্ত পরে না। ছেলেপুলে নেই। স্বামী মারা যাওয়ার পর বাপের বাড়িতেও চলে যেতে পারত। তা না করে বাবা দাদার মুখের উপর শটান বলে দিয়েছে যে সে শ্বশুর বাড়িতে থেকেই বিধবা শাশুড়ি আর ছোট দেওরের দেখভাল করবে। সেই মতোই চলে আসছিল। বসুগিন্নিরও গর্বের শেষ নেই। কিন্তু মাঝখান থেকে সেদিনের ওই ঘটনার পরই মিসেস দস্তিদার এবং তার মেয়ে দায়িত্ব নিয়ে সারা পাড়ায় খবরটা রটিয়ে দিয়েছে যে বসুদের বিধবা বউয়ের নিশ্চয়ই গোপনে গোপনে কারুর সাথে সম্পর্ক রয়েছে। তার জন্যই নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে সাজগোজ করে। আজকাল তো ফোনের যুগ। যতই শাশুড়ির কড়া নজর থাকুক, ঘরের দরজা বন্ধ করে ফোনে ফোনে প্রেম প্রীতি করতে তো অসুবিধা নেই। ঘুমটার নিচে খ্যামটা নাচন আর কি। তবে মিসেস দস্তিদারের কথা সবাই যে এক বাক্যে মেনে নিয়েছে এমন নয়। কেউ কেউ বলার চেষ্টা করেছে যে হয়তো কাউকে উপহার দেবে বলে কিনছিল। কিন্তু দাপুটে মিসেস দস্তিদার ঘাড় নেড়ে মুখ ঝামটা দিয়ে বলে উঠেছিলেন, তাই যদি হবে তাহলে ওই আমাদের দেখে ওরকম ভূত দেখার মতো চমকে উঠে পালালো কেন? কিছু তো জিজ্ঞেস করার সুযোগই দেয়নি। এটাও ঠিক। তাই তো, অত লুকোচুরি কেন? যাই হোক, ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের মাঝে পড়ে দোল খেতে লাগলো। আর খবরটা কুলোয় চাল ছাড়ার মতো করে সারা পাড়ায় চালাচালি হতে লাগলো। দু একটা বাড়তি কথার কাঁকড়ও মিশল তাতে। তবে বসুগিন্নিকে সরাসরি কিছু বলার সাহস কেউ একটা করে উঠল না। এরকম বৌমান্ত প্রাণ শাশুড়ি এ বাজার খুব একটা দেখা যায় না।
কেউ তার বৌমার নামে দু চার কথা বলতে এলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। আর হবে নাই বা কেন? বৌমাকে কিছু কম সেবা যত্ন করে নাকি শাশুড়ি? ঘুম থেকে ওঠার আগেই তার বিছানার ধারে টি টেবিলের উপর গরম চা হাজির। বাতের ব্যথায় বেশি হাঁটাচলা করতে পারেন না বসুগিন্নি। বৌমা রমা দুবেলা জড়িবুড়ির তেল মালিশ করে সেক দিয়ে দেয় তার পায়ে, তবে না তিনি সারা পাড়া চষে বেড়াতে পারেন। বাড়িতে ঠিকা কাজের লোক থাকলেও 3 বেলা রান্নার কাজ বৌমা নিজের হাতেই করে। এই না হলে বসুকর্তার পছন্দ? প্রথমবার মেয়ে দেখতে গিয়েই একেবারে পাকা কথা দিয়ে এসেছিলেন যে ওই মেয়েকেই তিনি নিজের পুত্রবধূ করে বাড়ি নিয়ে যাবেন। তার আশা ছিল এমন রূপে গুণে সুলক্ষণা মেয়েই তার বিপদগামী ছেলের মন সংসারের দিকে টানতে পারবে। যদিও তার সেই আশা শেষমেশ পূরণ হয়নি। বউয়ের সাথে কোনো সদ্ভাবই হয়নি তার বড় ছেলে। নেশায় চুর হয়ে লরির তলায় চাপা পড়ে মরার আগের দিন পর্যন্ত সে বউটার গায়ে হাত তুলেছে। হয়তো নিজের সিদ্ধান্তে অনুতপ্ত হয়েই কিছুদিনের মধ্যে বসুবাড়ির কর্তাও দেহ রাখলেন। 1 বছরের মধ্যে স্বামী এবং সন্তানকে হারিয়ে বসুগিনীর তখন পাগল প্রায় অবস্থা। এদিকে ছোট ছেলেটার তখন সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই অবস্থায় ওই মুখচোরা বউটাই সংসারের হাল ধরল। শাশুড়ির সেবা যত্ন করা, দেওরের লেখাপড়া চালানো, শ্বশুরের রেশন দোকান সামলানো, সংসারের আয় ব্যয়ের হিসাব রাখা, সবই সে একা হাতে করে এসেছে। এমন বৌমার নামে কি কেউ কখনো দুকথা সহ্য করবে? বসুগিন্নিও করেন না। কিন্তু তাই বলে ইদানিং বউটা সম্পর্কে যে কথাগুলো হাওয়ায় ভাসতে শুরু করেছে সেগুলো খুব শিগগিরই বসুগিন্নির কান পর্যন্ত পৌঁছে যাবে বলেই মনে করছে পাড়ার অভিজ্ঞ কাকিমারা। গত সপ্তাহের কথা। পাশের বাড়ির মধু কাকিমা বহুদিন পরে ছাদে উঠেছিলেন আমের আচার রোদে দেবেন বলে। হঠাৎ তার চোখে পড়ে বসবাড়ির ছাদের দড়িতে বেশ কয়েকটা রংচঙের চুড়িদার মেলে দেওয়া, কেচে শুকোতে দেওয়া সম্ভবত। ঘটনাটা সাধারণ হলেও মধু কাকিমার গোয়েন্দা বুদ্ধিতে বিষয়টা মোটেই ফেলনা বলে মনে হলো না। বসুগিন্নি ছাদে উঠতে পারেন না, জামা কাপড়গুলো ওদের বৌমাই নিশ্চয়ই মেলেছে। কিন্তু কথা হলো ওই রঙিন চুড়িদারগুলো কার? বিয়ে করে আসা ইস্তপ্ত কেউ কখনো ওদের বাড়ির বউকে চুড়িদার পরতে দেখেনি। আগে তবু রঙিন শাড়ি পরতো, বিধবা হবার পর থেকে তো শাশুড়ির নির্দেশে ফ্যাকাশে সাদাটে রঙের শাড়ি ছাড়া অন্য কিছু পরেই না। তার মানে শাশুড়ির চোখের আড়ালে গোপনে গোপনে অনেক কিছুই চলছে। মধু কাকিমা সুযোগ হাতছাড়া করলেন না। কোমরে গোজা মোবাইলটা বার করে টপ কয়েকটা ফটো তুলে নিলেন। সময় কাজে লাগবে, প্রমাণ দিতে সুবিধা হবে। 2 দিনের মধ্যেই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল নবপল্লীতে। সেদিন বিকেলবেলা প্রতিদিনের মধ্যে বসুগিন্নি মঠে গিয়েছেন কীর্তন শুনতে। পাড়ার বউরা তাকে একেবারে গুড়ের ভাড়ে ছেঁকে ধরা মাছির মতোই চারিদিক থেকে ঘিরে ধরল, সঙ্গে একেবারে হাতে গরম প্রমাণ। সত্যি বলতে কি, প্রথমে জোর গলায় প্রতিবাদ করলেও ছবিগুলো দেখে বসুগিন্নি বেশ একটু দমে গেলেন। তবু সবার সামনে হেরে যাওয়ার পাত্রী তিনি নন। তিনি জোর গলায় বলে এলেন জামাগুলো তিনিই বোমাকে কাচতে দিয়েছিলেন, ওগুলো তার বোনের মেয়ের চুড়িদার। কিছুদিন আগেই তারা এ বাড়িতে এসেছিল, ভুল করে কয়েকটা জামা ফেলে গিয়েছে, সেগুলোই কাচিয়ে তুলে রাখতে বলেছিলেন তিনি বৌমাকে। এতগুলো মিথ্যে কথা সাজিয়ে বলতে বেশ অসুবিধেই হয়েছিল তার। তবে তার উত্তর শুনে জোকের মুখে নুন পড়ার মতোই গুটিয়ে গিয়েছিল সবাই। থামেননি শুধু মিসেস দস্তিদার। সেদিন ইমিটেশনের দোকানে বসুগিন্নির বৌমাকে দেখার ঘটনাটা বেশ জোর গলাতেই বললেন তিনি। বসুগিন্নি তড়িঘড়ি উত্তর দিলেন সেসবও তার বৌমা তার বোনঝিকে দেওয়ার জন্যই কিনতে গেছিল। বসুগিন্নিকে কোনোভাবেই দমাতে না পেরে অগত্যা সবাই রণে ভঙ্গ দিল। কিন্তু ঘটনাটা তার সম্মানে বড্ড বেশি আঘাত করল। তার বৌমা তাকে না জানিয়ে যে কিছু করতে পারে সেটা তার কখনো মাথাতেই আসেনি। সেদিন আর কীর্তন শোনায় মন বসাতে পারলেন না বসুগিন্নি। খানিক পরেই
বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নিচের গেটে দাঁড়িয়ে বেশ কয়েকবার বেল বাজানোর পর হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো তার বৌমা। তিনি বেশ বিরক্ত হয়েই বলে উঠলেন, এতক্ষণ কি করছিলে রমা? শুনতে পাচ্ছিলে না আমি বেল বাজাচ্ছিলাম? ওই একটু রেডিওতে গান শুনিতে এই সময় ঠিক বুঝতে পারিনি যে বেল বাজছে। তাছাড়া এখন তো কারুর আসার কথা নয়, তাই। আমতা আমতা করে উত্তর দিল সে। শেষ কথাটা যেন খুট করে কানে বাজল বসুগিন্নির। তিনি জুতো খুলে রাখতে রাখতে থমকে দাঁড়িয়ে বলে উঠলেন, কেন? অসময়ে ফিরে এসে তোমায় বিরক্ত করলাম বুঝি? শাশুড়ির এহেন কথায় হকচকিয়ে গেল রমা। কি উত্তর দেবে বুঝতে পারছে না যেন। বসুগিন্নি আর কথা না বাড়িয়ে ধূপধাপ পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেলেন। সন্ধেবেলা বৌমা পায়ে মালিশ করার তেল নিয়ে এলে তিনি জানিয়ে দিলেন আজ আর মালিশের দরকার নেই। বউটা চলেই যাচ্ছিল। এমন সময় বসুগিন্নি ডেকে বললেন, শোনো রমা, তোমায় কিছু জিজ্ঞেস করার ছিল আমার। এই বলে মঠে ঘটে যাওয়া ঘটনাটার কথা উল্লেখ করে তিনি সরাসরি বৌমার কাছে জবাব দিয়ে চাইলেন। রমার মুখটা যেন কালো হয়ে গেল শাশুড়ির কথা শুনে। তবে সে গুছিয়ে গুছিয়ে উত্তর দিল যে ওইসব জামা তাকে তার স্বামী হানিমুনে বেড়াতে গিয়ে কিনে দিয়েছিল। ওই একবারই সে এসব পরেছিল। তারপর থেকে এত বছর ধরে সেগুলো আলমারিতেই পড়েছিল এক কোণে। কিছুদিন আগে আলমারি পরিষ্কার করতে গিয়ে ওগুলো চোখে পড়ায় সে কেচে কুচে আবার গুছিয়ে রেখেছে জামাগুলো। বৌমার মুখে মৃত ছেলের স্মৃতিচারণ শুনে মনটা আর্দ্র হয়ে এলো বসুগিন্নির। খামোখাই পাড়ার বউদের কথা শুনে তিনি বৌমার উপর রাগ করছিলেন। ও, তা ভালো করেছ। তোমার স্বামীর স্মৃতি তোমাকেই তো যত্ন করে রেখে দিতে হবে বলো। এগুলো নিয়েই তো তোমায় বাঁচতে হবে। এসব স্মৃতি ছাড়া আর কিছুই তো রেখে গেল না আমার ছেলেটা। তোমার কোলে একটা বাচ্চা কাচ্চা দিয়ে গেলেও না হয় তাকে নিয়েই বাঁচতে। যাগ্গে, যা কপালে আছে তাকে তো মানতেই হবে। বৌমা, সবসময় ঠাকুরকে ডাকো, সামনের জন্মে যেন সিঁথিতে সিঁদুর নিয়ে স্বর্গে যেতে পারো। আমিও তো নিজের জন্য সেই প্রার্থনাই করি। সে না হয় গেল, কিন্তু সেদিন তুমি সাজগোজের জিনিস কিনছিলে কার জন্যে? মা, আমার বোনটার জন্মদিন আসছে। আমি তো আর অত দূর যেতে পারবো না আপনাদের ছেড়ে, তাই ওর জন্য সামান্য কটা উপহার কিনে বাপের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবো ভেবেছিলাম। চিন্তা করবেন না মা, আমি সংসার খরচের টাকা থেকে নিয়ে নিই। এই টুকটাক সেলাইয়ের কাজ করে যেটুকু টাকা জমিয়েছিলাম সেখান থেকেই কিনেছি। বৌমার কথা শুনে হা হা করে উঠলেন বসুগিন্নি। এ তুমি কি বলছো রমা? আমি কি তোমার কাছে কখনো টাকার হিসেব চেয়েছি? ছি 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 ছি, আমায় তুমি এমন ভাবো? তোমার বোনের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? তোমার শ্বশুরমশাই বেঁচে থাকলে এমন কথা তুমি আমাদের বলতে পারতে। শোনো, বোনের জন্য ওইসব সস্তার ইমিটেশন গহনা আর সাজের জিনিস তোমায় পাঠাতে হবে না। আমি ঝন্টু শেখরাকে বলে দেব তোমার বোনের জন্য যেন একটা নাকের ফুল বানিয়ে দেয়। উনি বেঁচে থাকলে হয়তো একটা নেকলেস গড়িয়ে দিতেন। আমি না হয় আমার সাধ্যমতো সামান্য কিছুই আশীর্বাদ দিলাম। সেদিনের পর থেকে শাশুড়ি বৌমার সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। পাড়ায় কেউ বৌমার নামে কিছু বলতে এলে তিনি যথারীতি তাকে দু কথা শুনিয়ে দিতে থাকলেন এবং উৎফুল্ল মনে ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু তার মনের এই সুখের স্থায়িত্ব খুব বেশি দিন টিকল না। সপ্তাহখানেক পরের কথা, সেদিন কীর্তন শুনতে গিয়ে শরীরটা কেমন আইঢাই করতে থাকলে মঠ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন তিনি। বেশ কয়েকবার বেল বাজানোর পরেই নিচে নামল রমা, সারা শরীর ঘামে ভিজে। শাড়িটা লেপটে আছে শরীরের সাথে, রীতিমতো হাঁপাচ্ছে সে, চোখ মুখ লাল। বসুগিন্নির মনে হলো বৌমা যেন তার দিকে সরাসরি তাকাচ্ছে না, কেমন যেন একটা
খটকা লাগলো মনে। কি করছিলে তুমি? চেহারার এই অবস্থা কেন? গেটে তালা দিতে দিতে ইতস্তত করে সে উত্তর দিল, 3 তলায় ছিলাম মা, ঠাকুর ঘরের ঝুল ঝাড়ছিলাম। উত্তরটা বসুগিন্নির কেমন যেন বিশ্বাসযোগ্য মনে হলো না, কিন্তু তিনি আর কথা বাড়ালেন না। হাত মুখ ধুতে সোজা কলতলায় চলে গেলেন। কিন্তু কলতলা থেকে নিজের ঘরের দিকে যেতে গিয়ে দোতলার বারান্দার দিকে চোখ পড়তেই তার বুকের মধ্যে ছ্যাক করে উঠল। তিনি স্পষ্ট দেখতে পেলেন তার ছোট ছেলে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এই সময় তো প্রতিদিন তার টিউশন থাকে। তাহলে সে এখন বাড়িতে কি করছে? মনে কেমন কু ডাকছে বসুগিন্নির। যে ভয়ঙ্কর কথাটা তার মাথায় বিদ্যুৎ ঝলকের মতো নিমেষে আভাস দিয়ে গেল, তা যেন সত্যি না হয়। হাত জোর করে কপালে ঠেকিয়ে তিনি বিড়বিড় করে বলে উঠলেন, রক্ষে করো ঠাকুর, তুমি রক্ষে করো, রক্ষে করো। সেদিনের পর থেকেই মনটা ভালো নেই বসুগিন্নির। আজকাল আর কীর্তন শুনতেও মঠে যান না। বসে বসে সারাদিন টিভিতে বাংলা সিরিয়াল দেখতে থাকেন। বৌমার সঙ্গেও সেভাবে আর মন খুলে কথা বলেন না। পাড়ায় ঘুরতেও তেমন যেন আর ইচ্ছে করে না তার। এতকাল ধরে যেসব কখনো চোখে পড়েনি, আজকাল সেসবই যেন বড্ড বেশি করে চোখে পড়ছে তার। তিনি বুঝতে পারছেন তার এই সারাক্ষণ বাড়িতে থাকার বিষয়টায় তার ছেলে যেন খুব একটা সন্তুষ্ট নয়। মায়ের সাথে কোনো কালেই সে ভালোভাবে কথা বলতো না। ইদানিং যেন তাকে একেবারেই এড়িয়ে চলে। সারাদিন কোথায় থাকে, কি করে, কে জানে। বৌমার মন বোঝা মুশকিল। সে তার সব দায় দায়িত্ব বরাবরের মতো পালন করে যাচ্ছে, কিন্তু রাত হলেই বসুগিন্নির বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে যায়। পায়ের সমস্যার জন্য তিনি দোতলায় যেতে পারেন না। কর্তা বেঁচে থাকতে থাকতেই তারা 2 বুড়ো বুড়ি নিচের তলায় থাকতে শুরু করেন। অথচ 2 ছেলের ঘরই দোতলায়। বড় ছেলে মারা যাওয়ার পর থেকে বৌমাও দোতলাতেই থাকে, ছোট ছেলেও দোতলায়। এতকাল সে নিয়ে বসুগিন্নির মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন আর তিনি বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না। অথচ এত বছর পর হঠাৎ করে এই বিষয়ে বৌমাকে কিছু বলতে যেতেও তার বাধো বাধো ঠেকছে। যতই বাধ্য হোক না কেন, যদি তার কোনো কথায় তার বৌমার খারাপ লাগে, তাহলে এই সংসারকে কে সামলাবে? রেশন দোকান কে দেখবে? সেই মেয়ে সব দায়িত্ব পালন করে চলে বলেই না তিনি নিশ্চিন্তে জীবন কাটাচ্ছেন। তাকে চটিয়ে তো কোনো লাভ নেই বসুগিন্নির। বরং সারা জীবন যেমন মিষ্টি মিষ্টি কথায় বৌমাকে তিনি বশে রেখে দিয়েছেন, সেটাই তাকে চালিয়ে যেতে হবে। বুদ্ধি খাটিয়ে চলেছেন বলেই ওই মেয়েকে তার বাপের বাড়ির লোক ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। না হলে ওই অল্প বয়সের মেয়েকে ছেলের বিধবা বানিয়ে শ্বশুর বাড়িতে রেখে দেওয়া কখনোই সম্ভব হতো না। কত লোকে উপযাজক হয়ে বৌমাকে আবার বিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে গেছে, বসুগিন্নি সেসব কানেই তোলেনি। অত মহানুভবতা দেখিয়ে তার লাভ নেই, বরং বিনে পয়সায় সারা জীবন এমন সেবা যত্ন করার একটা লোক তিনি কিছুতেই হাতছাড়া করতে রাজি ছিলেন না। কিন্তু তার এই ছোট্ট লোভের পরিণতি যে তাকে এমন দিন দেখাবে, তা তিনি স্বপ্নেও ভাবেননি। আজ তিনি প্রতি মুহূর্তে মনে মনে আফসোস করছেন, কেন তিনি ঘি আর আগুনকে পাশাপাশি রাখতে গেলেন। এই আগুন যে ধরারই ছিল, এখন এই চাপা আগুন তার পরিবারের মান সম্মানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার আগেই তাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সেই উপায়ই ভাবতে থাকলেন বসুগিন্নি। কিছুদিন পর এক সন্ধেবেলায় বসুগিন্নি আশপাশের কয়েকজন প্রতিবেশী মহিলাদের নিজের বাড়িতে চায়ের আমন্ত্রণে ডাকলেন। সকাল থেকে বৌমা জলখাবারের জন্য বিভিন্ন রকমের মুখরোচক খাবারের আয়োজন করে দিয়েছে। চায়ের সঙ্গে সেই সব খাবার খেতে খেতে বসুগিন্নির বৌমার হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হলো সবাই। বসুগিন্নি সেসব শুনে হাসি হাসি মুখে বৌমাকে ডেকে এনে পাশে বসালেও মনের মধ্যে তার অন্য কিছু চলছিল।
গল্পগুজব করতে করতে হঠাৎই তিনি আসল কথায় এলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ তোমরা। সত্যি আমার রমার গুণের কোনো শেষ নেই। ও যেভাবে এত বছর ধরে একা হাতে এই ভাঙা সংসারকে আগলে রেখে দিয়েছে, সেটা যে কেউ পারে না। কিন্তু আমি ভাবছি এবারে ওর খাটনি কমানোর একটা উপায় বার করা উচিত আমাদের। ওর হাতে হাতে সাহায্য করার মতো একটা লোক দরকার। তোমরা কি বলো? আমি ঠিক বলছি তো? মহিলারা সব সুস্বাদু নিমকি সিঙাড়া মুখে পুড়ে চিবোতে চিবোতে সায় দিতে থাকলো বসুগিন্নির কথায়। কিন্তু রমা তার স্বভাবসুলভ লাজুক ভঙ্গিতে বলে উঠল, থাক না মা, আমি তো দিব্যি সব করে নিচ্ছি। আমার কোনো অসুবিধে হচ্ছে না। শুধু শুধু আবার বাড়তি কাজের লোক রেখে কি হবে? বসুগিন্নি ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। একগাল হেসে তিনি বলে উঠলেন, দেখেছেন দিদি, বৌমা আমার সত্যি কেমন সাদা মনের। ওরে পাগলি মেয়ে, আমি কি কাজের লোকের কথা বলছি নাকি? আমি বলছি তোমার দেওরের বিয়ে দিয়ে তোমার জন্য একটা সর্বক্ষণের সঙ্গী এনে দেওয়ার কথা। নিমেষের মধ্যে রমার শরীর থেকে কে যেন সমস্ত রক্ত শুষে নিল। ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে হতবম্ব হয়ে তাকিয়ে থাকলো সে শাশুড়ির দিকে। একটাও কথা বেরোলো না তার মুখ থেকে। বসুগিন্নি বুঝে গেলেন যে তিনি সঠিক জায়গাতেই আঘাত করেছেন। তিনি আরো নাটকীয় সুরে দুঃখ মেশানো গলায় বলতে থাকলেন, হ্যাঁ, আমি আর কতদিন, আজ আছি কাল নেই। খুব শখ ছিল ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ আনবো, নাতিপুতির মুখ দেখব। কিন্তু বড় ছেলেটা আমার সেই ইচ্ছে তো পূরণ হতে দিল না। এখন এখন ছোটটাই আমার ভরসা। ওর জন্য অন্তত যদি এ বাড়িতে একটা বাচ্চার কলকলানি শুনতে পারি, তাহলে মরেও আমি শান্তি পাবো। মরেও আমি শান্তি পাবো। আঁচলের খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে বললেন বসুগিন্নি, কিন্তু মা, মনু যে এখন পড়াশোনা করছে, একটা চাকরি বাকরি না পাওয়া পর্যন্ত। রমার কথা শেষ করতে না দিয়ে বসুগিন্নি বলে উঠলেন, কত পড়াশুনো করে কি হবে বাছা? দেশে কি চাকরি বাকরি আছে নাকি? আর তুমিও মেয়ে মানুষ হয়ে কতদিন রেশনের দোকান চালাবে? তার চেয়ে এবার থেকে মনুই দোকানে বসবে। যেভাবে এতদিন তুমি হিসেব করে সংসার খরচ চালিয়েছ, সেভাবেই মনু চালাবে। আর কতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে সে? তোমার থেকে বয়সে এমন কিছু ছোট তো নয়। ওর চেয়ে কম বয়স থেকে তুমি দোকান বাড়ি সবকিছু দায়িত্ব সামলাচ্ছ, তাহলে ও পারবে না কেন? আমি এতদিন কিছু বলিনি, কিন্তু আমার শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। তোমরা তো দেখছই, আমি আজকাল তেমন বাইরেও যাই না। যে কোনো দিন কিছু একটা হয়ে যেতে পারে, তাই মরার আগে আমি মনুকে নিজের হাতে বিয়ে দিয়ে যেতে চাই। শোনো তোমরা, আমি একা আর কত খোঁজ লাগাবো বলো তো? তোমাদেরকে কিন্তু এই ব্যাপারে আমায় একটু সাহায্য করতে হবে। তোমরাও সব ভালো দেখে একটা মেয়ের খোঁজ লাগাও তো দেখি। সামনের অঘ্রাণের মধ্যেই আমি এই বাড়িতে মনুর বউ আনবই আনবো, বলে রাখলাম। অতিথিরা সব বসুগিন্নির কথায় সায় দিয়ে নিজের নিজের সন্ধানে থাকা আত্মীয় পরিজনদের বিবাহযোগ্যা মেয়েদের কথা পারতে শুরু করল। কিন্তু রমা সেই যে চুপ মেরে গেল, আর তার মুখ থেকে কোনো কথা বেরোল না। এরপর একদিন খেতে বসে ছোট ছেলে মনু তার মাকে মিনমিন করে বলার চেষ্টা করল যে সে এই বিয়ের ব্যাপারে একেবারেই রাজি নয়। কিন্তু মায়ের দাপুটে মেজাজের সামনে সে বেশিক্ষণ প্রতিবাদ চালিয়ে যেতে পারল না। ইতিমধ্যেই বসুগিন্নি একদিন জোর করেই ছোট ছেলেকে একটা মেয়ে দেখাতে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই ছেলে রীতিমতো মায়ের হাতে পায়ে ধরে অনুরোধ করতে শুরু করলো যে সে কিছুতেই বিয়ে করতে পারবে না, আর যদি তাকে বেশি জোরাজুরি করা হয় তাহলে সে নিজের জীবন শেষ করে দেবে। এইবারে বেশ ভয় পেয়ে গেলেন বসুগিন্নি। বড় ছেলেটাকে তো তিনি আগেই হারিয়েছেন, এখন
ছোট ছেলেটাও যদি কিছু একটা উল্টোপাল্টা করে বসে, তাহলে তাহলে তিনি কি নিয়ে বাঁচবেন? বুকটা ফেটে যাচ্ছে তার। চোখের জল মুছে তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে ছেলেকে বললেন, ঠিক আছে, আজকের পর থেকে আমি আর তোকে কোনো জোর করব না, কিন্তু তাই বলে এটা ভাবিস না যে এ বাড়িতে যা কিছু চলছে সেটা আমি এভাবেই চলতে দেব। কোনো দিন কিচ্ছু বলিনি। কি ভেবেছিস? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। মা, বিস্মিত কণ্ঠে চিৎকার করে উঠল মনু। তার মানে তুমি সব জানতে? হ্যাঁ হ্যাঁ, অনেক আগে থেকে। প্রথমে বুঝিনি, কিন্তু ভুলে যাস না, মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সোজা নয়। আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি রমার সাহস থেকে। আমারই নাকের ডগায় বসে ভালো মানুষের মুখোশ পরে আমারই ছেলের মাথা খেলো নষ্টা মাগি। এর ফল তো ওকে ভোগ করতেই হবে। আমি বলে দিলাম, এর ফল ওকে ভোগ করতেই হবে। হঠাৎই ছেলে ছুটে এসে মায়ের পা জড়িয়ে ধরল। মা, মা গো, বৌদির কোনো দোষ নেই এতে। আমি বৌদিকে... ছি 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 ছি! তোর লজ্জা লাগছে না মনু? তুই আমার সামনে দাঁড়িয়ে এসব নোংরামির কথা বলছিস? ছি 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 ছি! ভগবান! না না মা, না, বিশ্বাস করো, তুমি তুমি বিশ্বাস করো, এর মধ্যে কোনো নোংরামি নেই। দুহাতে নিজের কান চেপে ধরে চিৎকার করে উঠলেন বসুগিন্নি। চুপ কর হতভাগা, চুপ কর! আমি যে আর সহ্য করতে পারছি না। হে ভগবান, এই দিন দেখার আগে তুমি আমায় নিজের কাছে কেন টেনে নিলে না ঠাকুর? কেন কেন নিলে না? কেন? মনু, অনেক হয়েছে, তোদের যা মর্জি তোরা কর, কিন্তু আমি এই বাড়িতে বসে এসব আর সহ্য করতে পারবো না। আমি আমি কিছুদিনের জন্য তোর মাসির বাড়ি চলে যাচ্ছি। একেবারে ওখানেই পাকাপাকি ভাবে থাকার ব্যবস্থা করে আসবো। পরে সে আমার জিনিসপত্র নিয়ে যাব। আমি চলে গেলে তোর যা মন চাই করিস। আমি আমি আর বাধা দিতে আসবো না, কোনদিন আসবো না। সরে যা, সরে যা আমার চোখের সামনে থেকে, সরে যা, তুই সরে যা। তোকে আমি সহ্য করতে পারছি না মনু, আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না। ছেলেকে ঘর থেকে বার করে দিয়ে সেই যে দরজায় খিল দিলেন বসুগিন্নি, বৌমার হাজার অনুরোধও সেই দরজা খুললেন না। রাত্রে খেতেও এলেন না। ভোর হতে না হতেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। রমা আর মনুও সারা রাত দুশ্চিন্তায় ঘুমোতে পারেনি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে তারা বসুগিন্নিকে গেটের বাইরে বেরিয়ে যেতে দেখল। তিনি চোখের আড়াল হতেই রমা এসে মনুর কাঁধে হাত রেখে বলে উঠল, মন খারাপ করো না মনু, একদিন না একদিন মা সব জানতেই পারতেন। আর এখন তিনি যখন সব জেনেই গেছেন, কিন্তু কিন্তু কি বলতো, উনি তো পুরনো দিনের মানুষ, তাই বিষয়টা মেনে নিতে পারছেন না। ভাবছিলেন তোমার বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওনাকে বুঝতে হবে যে উনি যা চান সেটা সবসময় সম্ভব নয়। কিছুদিন মাসির বাড়ি থেকে ঘুরে আসুক, দেখবে ওনার রাগটা অনেকটাই কমে আসবে। উনি ফিরলে তখন না হয় আমরা দুজন ওনাকে আমাদের মতো করে বোঝানোর চেষ্টা করব আবার। মনু বৌদির হাত ধরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পথের দিকে তাকিয়ে রইল। কয়েক দিনের বদলে প্রায় 2 মাস বোনের বাড়িতে কাটিয়ে আজ বাড়ি ফিরছেন বসুগিন্নি।
এখন আর রাগটা আগের মতো গনগনে নেই। বোনকে সব কথা খুলেই বলেছিলেন তিনি। বোন তাকে পরামর্শ দিয়েছিল, দেখ দিদি, মন থেকে যতই না মানতে পারিস, আখেরে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। তুই শুধু লোকলজ্জার কথাটাই ভাবছিস, একবার নিজের সুবিধার কথাটাও তো ভেবে দেখ। আর যাই হোক, রমা তো তোর যথেষ্ট সেবা যত্ন করে বল। ওকে তাড়িয়ে যদি তুই মনুর সাথে অন্য মেয়ের বিয়ে দিয়ে আনিস, তাহলে কি গ্যারেন্টি আছে বলতো যে সে তোকে রমার মতোই সেবা যত্ন করবে, তোর কথার বাধ্য হয়ে থাকবে? তার চেয়ে যদি মনুর সাথেই রমার বিয়ে দিয়ে দিস, তাহলে দেখবি সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রমা তোর বৌমা হয়েই সারা জীবন তোর সেবা যত্ন করে গেল, আর ওদিকে তোর ছেলেও খুশি হলো। লোকে দুদিন দু কথা বলবে, তারপর ভুলেও যাবে। আমি বলছি তুই শোন, এই সম্পর্ক মেনে নে, তাতে তোরই লাভ। শুধু এই রাজি হওয়ার ব্যাপারটা খুব সহজে প্রকাশ করবি না। 2-4 বার তোর হাতে পায়ে ধরতে দে না, তারপর নরম হবি। তাহলে দেখবি তোর ছেলে বৌমা তোর কথায় কেমন ওঠে বসে। আর রমা মনুর চেয়ে বয়সে বড় হয়ে তো ভালোই হয়েছে, মেয়ে কিন্তু খুব হিসেবি রে। তোর ছেলেকে ভালো করে বেঁধে রাখতে পারবে। মনু তো আমাদের অত হিসেবি না। বোনের বোঝানোতে একটা সময় বসুগিন্নির মনও নরম হয়ে যায়। যদিও এই 2 মাসে একবারের জন্য তিনি ছেলে বা বড় বৌমার ফোনের কোনো জবাব দেননি। তারা মাসির কাছ থেকেই তার খবরাখবর রাখত। সেই কারণেই তাদের কিছু না জানিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তিন ঘন্টার বাস জার্নি করে ক্লান্ত শরীরে যখন তিনি বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছেন, তখন দূর থেকে বাড়ির সামনে একগাদা মানুষের জটলা দেখে তিনি ভীষণ অবাক হয়ে গেলেন। কি ঘটেছে তার বাড়িতে? দ্রুত বাড়ির দিকে পা চালালেন তিনি। সদর দরজার কাছাকাছি পৌঁছতেই ভিড়ের মধ্য থেকে 2-4 জনের চোখ গিয়ে পড়ল তার উপর। ওই তো বসুগিন্নি চলে এসছে। হ্যাঁ, ওই তো চলে এসছে। হুই হুই করে এগিয়ে এলো কয়েকজন। বলি, এতদিন কোথায় ছিলেন বসুগিন্নি? সমর্থ বৌমা ওই জোয়ান ছেলেকে ফাঁকা বাড়িতে ঢলাঢলি করার জন্য রেখে গিয়েছিলেন। খুব তো ওই বৌমার গুণগান গাইতেন। হ্যাঁ, এসে দেখে যান আপনার ওই সতীসাধ্যী বৌমার ওই কীর্তি। মরণ! বসুগিন্নির কাঁধ থেকে কাপড়ের ব্যাগটা ধপ করে নিচে পড়ে গেল। হাত পা কাঁপছে তার। কিছুতেই সামনের দিকে এগোতে পারছেন না তিনি। কেউ যেন তার হাত ধরে তাকে উঠোনের মধ্যে টেনে নিয়ে এলো। সারা উঠোনটা লোকের ভিড়ে গিজগিজ করছে। জোড়ায় জোড়ায় কৌতূহলী চোখ তাকিয়ে আছে উঠোনের মাঝখানে পড়ে থাকা একটা অর্ধচেতন নারী শরীরের দিকে। পরনের শাড়ি ছিঁড়ে ফালা ফালা, মাথা মুড়িয়ে মুখে কালি লেপটে দেওয়া হয়েছে, একটা গামছা দিয়ে 2 হাত পিছমোড়া করে বাঁধা। উঠোনের উপর উপুর হয়ে পড়ে আছে বসুগিন্নির বড় বৌমা রমা। এই দৃশ্য দেখে মাথাটা টলে গেল বসুগিন্নির। পড়েই যাচ্ছিলেন প্রায়, কিন্তু কয়েকজন মহিলা তাকে ধরে ফেললেন। ধরাধরি করে তাকে সিঁড়ির উপর বসিয়ে দেওয়া হলো। কেউ একজন মুখে চুকচুক শব্দ করে সমবেদনা দেখিয়ে বলল, আহা, ওনাকে এসব বলে কি হবে? উনি সরল সিধে মানুষ, সারাক্ষণ বৌমার নামে গুণগান করে বেড়াতেন। উনি কি আর জানতেন ওনার পিছনে ওনার গুণধর বৌমা কি কীর্তি চালাচ্ছে? যে না মানুষটা কদিনের জন্য বাইরে গেলেন, অমনি বউটা একেবারে লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে দিনে দুপুরেও ভালো মানুষ দেওরের সাথে ধরাঢলি শুরু করে দিল। ছেলেটা এমনিতে বোকা শোকা, তাকে হাত করতে একেবারে নষ্টামি শুরু করে দিল বউটা। ছি 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 ছি! তোর চেয়ে না বয়সে ছোট, শরীরের জ্বালা মেটাতে ছোট ভাইয়ের মতো ছেলেটার সাথে পর্যন্ত ফষ্টি নষ্টি শুরু করে দিলি। আমার আমার মনু কোথায়? কোনো মতে বললেন বসুগিন্নি। এইবারে মধু জেঠিমা উঠোনের মাঝখানে এসে দাঁড়ালেন। কোমরে কাপড় জড়িয়ে হাত নেড়ে বলতে শুরু করলেন, কিছু মনে করো না দিদি, আমরা তো প্রথম থেকেই ধরতে পেরেছিলাম। তোমাকে সাবধানও করতে গিয়েছিলাম, তুমি আমাদের ভুল বুঝলে।
তখন যদি একটাবার কথা শুনতে, আমার নজরকে ফাঁকি দেওয়া অতই সহজ। তুমি বাড়ি ছেড়ে যেতেই ঠিক তককে তককে ছিলাম, আজ একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। যেই না মনু তোমার বৌমার ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, অমনি ক্লাবের ছেলেদের আমাদের ছাদ দিয়ে তোমাদের ব্যালকনিতে নামিয়ে দিয়েছি। এত বড় আসপদ্দা বউটার দরজা খিলটা পর্যন্ত লাগায়নি কো। ছেলেগুলো দরজা ঠেলে ঘরে ঢুকে ওদের দুজনকে যখন বাইরে বার করে আনলো, তখন তোমার ছেলের পরনে শুধু আন্ডারওয়্যার। যদিও বউটার গায়ে কাপড় ছিল, কিন্তু কারোর বুঝতে বাকি রইল না যে বন্ধ ঘরের মধ্যে কি কাণ্ড ঘটছিল। দেখো দিদি, মনুকে আমি জন্মাতে দেখেছি, তার গায়ে হাত তুললে তো আমারও খারাপ লাগবে, তাই ক্লাবের ছেলেদের আমি ওর গায়ে হাত দিতে দিইনি কো। ছেলেটা ওদের খুব হাতে পায়ে ধরছিল ওর বৌদিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু বুঝতেই পারছো পাড়ার বউরা সব তোমার বৌমার উপরে সেই কবে থেকেই খেপে আছে। ওরা বউটার যা শাস্তি দেওয়ার দিয়েছে, কিন্তু তোমার ছেলেকে কেউ কিছু করেনি। ওই দোতলার ঘরেই ওকে দরজা বন্ধ করে আটকে রাখা হয়েছে। আমরা তোমার বোনের বাড়িতে ফোন করেছিলাম তোমায় খবর দেওয়ার জন্য। সে বলল তুমি নাকি এইখানে আসবে বলে বেরিয়েছো। এখন তুমি এসে গেছো, তুমি যা বিচার করার করো, আমরা সবাই তোমার সাথে আছি। কেউ একজন বলে উঠল, বিচার আবার কি? ওই মেয়ের বাপের বাড়িতে খবর দেওয়া হোক, তারাই এসে নিজেদের মেয়েকে এখান থেকে নিয়ে যাক। আমাদের পাড়ায় ওসব নোংরামি চলবে না, এটা ভদ্র পাড়া। হ্যাঁ। বসুগিন্নির বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, মুখ থেকে কোনো শব্দ বার হচ্ছে না। কোনো মতে উঠে দাঁড়িয়ে টলমল পায়ে তিনি দোতলার সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। আজ আর বাতের ব্যথা তাকে কাবু করতে পারল না। দীর্ঘ 7 বছর পর তিনি দোতলায় উঠে এগিয়ে গেলেন ছেলের ঘরের দিকে। বাড়ি থেকে হুড়কো টেনে দরজাটা বন্ধ করা, ভেতর থেকে একটা গোঙানির মতো শব্দ শোনা যাচ্ছে। আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বসুগিন্নির। কাপা কাপা হাতে দরজাটা খুলতেই মেঝের উপর ছেলেকে উবু হয়ে পড়ে থাকতে দেখলেন তিনি। খাটের পায়ের সাথে তার দুহাত বাঁধা। তিনি অস্ফুটে ডেকে উঠলেন, মনু, মায়ের গলা পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল মনু। মা 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 তুমি এসেছো মা। মা মা বৌদিকে বাঁচাও না মা, ওরা ওরা বৌদিকে মেরে ফেলবে মা। তুমি বৌদিকে বাঁচাও না, তুমি বাঁচাও না গো বৌদিকে। বৌদি বাঁচবে না, ওরা বৌদিকে মারতে মারতে নিচে নিয়ে গেল মা। মা ওরা সবাই ভুল বুঝছে। তুমি তো সব জানো, তুমি তো সব জানো মা। ওদেরকে বলো বৌদি আর আমার মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই। বৌদি তো আমার মায়ের মতো। বলো, মা যেমন তার ছেলের সব আবদার মেনে নেয়, বৌদিও তো আমার আবদার মেনে নিতে আমায় নাচ শেখাতো, আমায় মেয়ে সাজিয়ে দিত। আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক কি করে হবে মা, কি করে হবে? আমার শরীরটা ছেলের হলেও মনটা তো মেয়ের। তুমি তো জানতে, বলো, তুমি তো সব জানতে মা। বলো, তুমি জানতে না? তুমি তো সব জানতে। তুমি তো বলেছিলে। তাহলে সবাইকে গিয়ে কেন বলছো না? কেন বলছো না তুমি যে বৌদি কোনো খারাপ কাজ করেনি? বৌদি কোনো খারাপ কাজ করতে পারে না। কেন বলছো না মা? বলো না তুমি সবাইকে গিয়ে। ওরা মেরে ফেলবে বৌদিকে, বৌদি বাঁচবে না। তুমি চুপ করে কেন আছো? কেন এখনো চুপ করে আছো তুমি? বলো না মা, বলো না তুমি চুপ করে কেন আছো? বলো না মা, কিছু বলো না। তুমি বাঁচাও বৌদিকে, তুমি বলো মা, কিছু বলো, কিছু করো। তুমি কিছু তো করো মা, কিছু করো মা। বৌদি বাঁচবে না মা, কিছু করো, কিছু করো। কি করবেন বসুগিন্নি? তার যে সমস্ত শরীরটা পাথর হয়ে গেছে,
একই কথা বলছে মনু। এতকাল ধরে নিজের পেটের ছেলেকে বুঝতে পারেননি তিনি। তিনি যা ভেবেছিলেন সব ভুল। তিনি না জানলেও তার বৌমা ছেলের সম্পর্কে সব কথা জানতো। তাই তার বিয়েতে বাধা দিচ্ছিল রমা। লজ্জায় ঘেন্নায় শিউরে উঠলেন বসুগিন্নি। তিনি কিনা একজন নপুংসক ছেলের জন্ম দিয়েছেন। সবাই জানতে পারলে যে তাকে ছিছি করবে। না না, এ হতে পারে না। কাউকে তিনি এই সত্যিটা জানতে দেবেন না। চুপ, একদম চুপ। খবরদার এসব কথা উচ্চারণ করবি না। মুখ একদম বন্ধ করে রাখ। বলে দিলাম, কেউ যেন এই লজ্জার কথা জানতে না পারে। চুপ, একদম চুপ। বাইরে বেরিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন বসুগিন্নি। টলতে টলতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলেন, কিন্তু বেশি দূর এগোতে পারলেন না। মাথা ঘুরে গড়িয়ে পড়লেন সিঁড়ি বেয়ে। বিছানায় শুয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন বসুগিন্নি। 3 মাস হল তিনি বোনের বাড়িতে উঠে এসেছেন। সেই ঘটনার পর অনেক কিছু বদলে গেছে। 2 দিন অজ্ঞান অবস্থায় হসপিটালে কাটিয়ে হুঁশ ফেরার পর জানতে পেরেছিলেন পুলিশ এসে উদ্ধার করেছিল তার বৌমাকে। তার বাপের বাড়ির লোক তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে। তারা বসুদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে চাইলেও রমা নাকি তা করতে দেয়নি। সে বলেছে তার শ্বশুরবাড়ির লোকেরা নির্দোষ, তবে সে আর কোনোদিন ওই বাড়িতে ফিরতে চায় না। প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে পুলিশ নিজে থেকেই পাড়ার কয়েকজনের নামে কেস দিয়েছিল। কয়েকজনকে থানায় তুলেও নিয়ে গেছিল। কিন্তু তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিনের মধ্যে হঠাৎ একদিন ছেলেটা বাড়ি ছেড়ে কোথায় চলে গেল। কিছুদিন পর একটা চিঠি এলো ছেলের, জানিয়ে দিয়েছিল সে আর কোনোদিন ওই বাড়িতে ফিরবে না। তারপর আর একা একা ওই বাড়িতে থাকতে পারেননি বসুগিন্নি। সেই থেকেই বোনের বাড়িতেই আছেন। এখনো মাঝে মধ্যেই ছেলের সেই চিঠিটা খুলে পড়তে থাকেন আর চোখের জল ফেলেন। কে জানে ছেলেটা আর কোনোদিনও তার কাছে ফিরবে কিনা। শুধু মা হয়ে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তার রমা, তার মনু যেখানেই থাকুক না কেন যেন ভালো থাকে। বালিশের নিচ থেকে ভাঁজ করা চিঠিটা বার করে আজও পড়তে শুরু করলেন বসুগিন্নি। মা, শুনলাম তুমি এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছ। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তোমায় দীর্ঘায়ু দিন। আমি জানি তুমি আমার কথা খুব ভাবো। যতই হোক আমি তো তোমার রক্ত, যেমনই হই তোমারই তো সন্তান। চিন্তা করো না মা, আমি ভালো আছি আর ভালোই থাকব। তবে ওই বাড়িতে আমি আর কোনো দিনও ফিরে যাব না মা। ওই পাড়ায় আমি আর পা রাখব না, যেখানে আমার বৌদিকে অমানুষের মতো অত্যাচার করা হয়েছে। তাদের কাউকে সামনে পেলে হয়তো আমি খুনই করে বসবো। তাই আমার আর না ফিরে যাওয়াই ভালো। অবশ্য ফিরবই বা কার কাছে? তুমি কি আর আমাকে আমার মতো করেই স্বীকার করে নিতে পারবে? পারবে না মা। সেদিন আমি তোমার চোখে ঘেন্না দেখেছিলাম, আশ্রয় নয়। তুমি আমায় কোনো দিনই মেনে নিতে পারবে না মা। কিন্তু দেখো, রক্তের সম্পর্ক না হয়েও বৌদি আমায় ঠিকই মেনে নিয়েছিল।
তোমার তোমার মনে আছে মা, বৌদি যখন বিয়ের পর প্রথমবার আমাদের বাড়িতে এলো তখন কেমন রাজরানীর মতো সুন্দর ছিল। এক ঢাল চুল, সিঁথিতে চওড়া সিঁদুর, লাল টুকটুকে শাড়ি পরে বৌদি যখন ঘেমে নে ঘরের কাজ করত, তখনও তাকে কি অপূর্ব সুন্দরী না লাগতো। আমি মুগ্ধ হয়ে দেখতাম আর ভাবতাম, আমি যদি এইরকম সুন্দরী হতাম, আমারও যদি ওই রকম এক ঢাল চুল থাকতো। তখন বয়ঃসন্ধির সময় সবে গোফদারির রেখা ফুটে উঠতে শুরু করেছে। আমি যেন কিছুতেই নিজের ওই পরিবর্তনটা মেনে নিতে পারছিলাম না। আমি যে মনে প্রাণে বৌদির মতো হতে চাইতাম, মেয়ে হতে চাইতাম, অস্থির লাগতো। কাউকে বোঝাতে পারতাম না আমার ভেতরে ঠিক কি চলছে। তারপর হঠাৎ একদিন দাদা মারা গেল, আর বৌদিরও সব সাজ উঠে গেল। না, উঠে যায়নি, তুমি তুলে দিতে বাধ্য করেছিলে। চাইলেই তোকে আবার বিয়ে দিয়ে দিতে পারতে, কিন্তু না, তুমি ওকে জোর করে বিধবার সাদা মাটা জীবন মেনে নিতে বাধ্য করলে। হাজারটা সংস্কারের জালে ওকে আটকে ফেললে। সবকিছুই বিনা প্রতিবাদে মেনে নিয়েছিল বৌদি। বড্ড বোকা ছিল যে, সংসারটাকে বড্ড ভালোবাসত, আমাদের ভালোবাসত। তোমার ছেলে যে দায়িত্ব পালন করেনি, বৌদি কিন্তু সেই দায়িত্ব পালন করেছে। মা হতে পারেনি বলে অনেকেই অনেক কথা শোনাত ওকে, কিন্তু বৌদি আমাকেই ওর মেয়ে বলে মেনে নিয়েছিল। হ্যাঁ, ছেলে নয়, মেয়ে। ভয় তোমায় যে কথা বলতে পারিনি, বৌদির স্নেহ আর ভালোবাসা আমায় দিয়ে সেই কথা স্বীকার করিয়ে নিয়েছিল। বৌদি সব জানতো, শুধু আমায় দেওয়া কথা রাখার জন্য সে সব কিছু তোমার থেকে গোপন রেখেছিল। তুমি যখন প্রতিদিন বিকেলে বেরিয়ে যেতে, সেই সময় আমি বৌদির কাছে নাচ শিখতাম। কি দারুণ কত্থক জানতো বৌদি। ঘুঙুরের আওয়াজ যাতে কেউ শুনতে না পায়, তাই খুব জোরে রেডিও চালিয়ে দিত বারান্দায়। আর ঘরে আমরা দুজন মিলে মনের আনন্দে নাচ করতাম। বেশ কয়েকবার তোমার কাছে ধরা পড়ে যেতে গিয়েও বেঁচে গেছিলাম আমরা। কোনো কোনো দিন বৌদি আমায় সাজিয়ে দিত, আমার জন্য সাজের জিনিস কিনে এনেছিল বৌদি। বৌদির চুড়িদার পরে, মাথায় ফলস খোপা লাগিয়ে, লিপস্টিক কাজল পরে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম, মনে হতো এই চেহারাটাই যে আমি মনে প্রাণে চাই। কিন্তু তুমি যখন আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলে, আমি তখন একদম দিশেহারা হয়ে পড়েছিলাম। বৌদিও ভেবে পাচ্ছিল না কি করা যায়। তারপর সেই মেয়ে দেখে আসার পর তোমার সাথে তর্কাতর্কির সময় তোমার কথা শুনে আমার মনে হয়েছিল যে তুমি হয়তো আমায় এই অন্তর থেকে নারী হওয়ার বিষয়টা জেনে গেছো। তোমার রাগ দেখে আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু বৌদির বিশ্বাস ছিল যে তুমিও আমায় এভাবেই মেনে নেবে। সত্যি বলতে, তোমার চলে যাওয়ার পরেই আমি যেন স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। যখন তখন বৌদির কাছে গিয়ে সাজতে পারতাম, ঘুঙুর পরে নাচ করতে পারতাম। সেদিনও আমরা তাই করছিলাম। আমি টুকটুকে লাল রঙের একটা শাড়ি কিনে এনেছিলাম। সেদিন প্রথমবার বৌদি আমায় শাড়ি পরিয়ে দেবে বলে ঠিক হয়েছিল। সবে জামা কাপড় ছেড়ে ব্লাউজ আর পেটিকোট পরবো বলে রেডি হচ্ছি, এমন সময় কয়েকজন হুড়মুড় করে ঘরে ঢুকে এলো। কিন্তু বোঝার আগেই ওরা সেই নতুন শাড়িটা দিয়ে আমায় খাটের সাথে বেঁধে ফেলল। তারপর অনেকজন মহিলা মিলে আমার বৌদিকে মারতে মারতে ঘর থেকে বের করে নিয়ে গেল। আমরা কেউ কিছু বুঝতে পারছিলাম না। আমি কত করে ওদেরকে বললাম বৌদিকে ছেড়ে দিতে। ওরা গালিগালাজ করতে করতে বৌদির চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল।
যখন তুমি এসে দরজা খুললে আমি ভেবেছিলাম তুমি হয়তো সবাইকে বুঝিয়ে বলবে, কিন্তু তোমার মুখ থেকে যে সেদিন কথাগুলো উচ্চারিত হয়েছিল সেগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি আমার মা, তোমায় আমি ভালোবাসি, কিন্তু মানুষ হিসাবে তোমায় আর শ্রদ্ধা করতে পারবো না মা। যেখানেই থাকি দূর থেকে তোমার খোঁজ ঠিকই রাখবো। তুমি ভালো থেকো, এটাই কামনা করব। আমি বৌদির বাড়িতে গিয়েছিলাম, ওদের সবার কাছে আমি ক্ষমা চেয়েছি। বৌদি আমায় জড়িয়ে ধরে খুব কাঁদছিল। আমি বৌদিকে কথা দিয়েছি যে শুধু নিজেকে নয়, বৌদিকেও আমি এই সমাজের মিথ্যে সংস্কারের অভিশাপ থেকে মুক্তি দেব। আমি বৌদিকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি মা, যেখানে ওকে আর বিধবার সাজ পরে থাকতে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব একটা নাচের স্কুল তৈরি করব, যেখানে আমি আর বৌদি নাচ শেখাবো। ও এবারে নিজের মতো করে জীবনটা কাটাবে, আর আমি ঠিক ওর মতো হয়ে ওঠার চেষ্টা করব, মনে আর শরীরেও। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য। আশীর্বাদ করো মা, আমি যেন আমার লক্ষ্যে সফল হতে পারি, আমি যেন আমার বৌদির যোগ্য মেয়ে হয়ে উঠতে পারি। প্রণাম নিও। ভালো থেকো। ইতি তোমার মেয়ে মৃন্ময়ী। তোমার দেয়া মৃন্ময় নামটা একটু পাল্টে নিলাম। চিঠিটা ভাঁজ করে রাখতে রাখতে চোখ দুটো আবার ঝাপসা হয়ে এলো বসুগিন্নির। এতক্ষণ তোমরা শুনছিলে আহির তনিমা রায় রচিত বৌদি। গল্প পাঠে কৌশিক গাঙ্গুলি, মৃন্ময় শারণ্য সান্যাল, রমা ঝিনুক চ্যাটার্জি, বসুগিন্নি ও মিসেস দস্তিদার পাপিয়া তালুকদার, পড়শি রাখি গাঙ্গুলি, মধু জেঠিমা পম্পা দেবনাথ, বসুগিন্নির বোন সুদীপ্তা চৌধুরী। পোস্টার ডিজাইন, রেকর্ডিং, সাউন্ড মিক্সিং কৌশিক গাঙ্গুলি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে বেল বাটনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানান আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো। পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল লেখিকা আহির তনিমা রায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় তাদের এই প্রচেষ্টায় তাদের পাশে থাকার জন্য। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়।